আসসালামু আলাইকুম, শুভেচ্ছা দর্শক, স্বাগত জানাচ্ছি RICL TMX স্ট্রেট কাটে, সাথে আছি আমি দীপ্তি চৌধুরী। আর আমার সাথে আজকে প্রশ্ন উত্তরে মুখোমুখি হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। স্বাগত জানাচ্ছি তাকে। থ্যাঙ্কস ফর কামিং। নুরুল হক নূর, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। কেমন আছেন? আপনাকে শুভেচ্ছা। এখন পর্যন্ত ভালো আছি। সরাসরি প্রশ্নে চলে যাই। কোটা আন্দোলন থেকে আপনি এখন পুরোপুরি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই 2024-এর কোটা আন্দোলনকেও যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা এখন আসলে রাজনীতিতে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। শোনা যাচ্ছে তারা রাজনৈতিক দলও গঠন করতে পারেন, তাদের প্রভাব ভীষণভাবে বাংলাদেশের রাজনীতিতে। তাহলে কি বলা যায় যে রাজনীতিতে এন্ট্রি করার একটা উপায় হিসেবে আসলে কোটা আন্দোলন পূর্ব থেকেই বাছা হয়েছিল, এরকম কিছু? বিভিন্ন সংকটই আসলে দেখা যায় যে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। বাংলাদেশে আমি মনে করি যে 50 বছরই মানুষের আকাঙ্ক্ষার একটা রাজনীতির সংকট ছিল। কখনো সেটি জিয়াউর রহমান কিংবা সামরিক শাসক এরশাদ কিংবা অন্যান্য অনেকে সেটা পূরণ করার চেষ্টা করেছেন। দেখা গেছে যে জনপ্রত্যাশা অনুযায়ী আসলে জনগণ যেভাবে একটা রাষ্ট্রকে দেখতে চায়, রাজনীতিকে দেখতে চায়, সমাজকে দেখতে চায়, সেটা বারবার জনগণের আশা আকাঙ্ক্ষার পূরণের কথা অনেকে বললেও সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে হোঁচট খেয়েছে। যার ফলে একটা আমি মনে করি যে বড় ধরনের রাজনৈতিক শূন্যতা এবং রাজনীতিতে নেতৃত্বের সংকট এবং রাজনীতির সংকট ওভারঅল আমাদের দেশে ছিল। আর বিশেষ করে গত 16 বছর ধরে যেহেতু একটি কর্তৃত্ববাদী শাসন ছিল এবং যারা বিরোধী দল এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছিল, নানান কারণে তারা ওইভাবে জনগণকে একটা সম্পৃক্ত করতে পারে নাই, যার ফলে তাদের প্রতিও কিছুটা মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছিল। তো একদিকে কর্তৃত্ববাদ, আরেকদিকে বিরোধী শক্তিগুলোর প্রতি মানুষের অনাস্থা একটা নতুন রাজনীতির সম্ভাবনা তৈরি করেছিল। আর কোটা সংস্কার আন্দোলন বিশেষ করে তরুণদেরকে রাষ্ট্র সংস্কার সম্পর্কে সামগ্রিকভাবে একটা ধারণা তৈরি করতে সক্ষম হয়েছিল, যার ফলে এটা ঠিক যে কোটা সংস্কার আন্দোলনটা কিছুটা রাজনীতিতে সুযোগ করে দিয়েছে। কারণ আমরা তো এই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছি, তারপরে এই আন্দোলনের জনপ্রিয়তা বা জনসমর্থনের কারণেই ডাকসুর ভিপি হয়েছে 28 বছর পরে। আবার এখন যারা আন্দোলন করেছে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX নেতৃত্বের পরিচিত মুখ, তারাও আরেকটা দল করার কথা বলছে। সামগ্রিকভাবে এটা ঠিক যে কোটা সংস্কার আন্দোলন নতুন রাজনীতির জন্য একটা পথ সৃষ্টি করে দিয়েছে। সামনে দেখা যাবে যে আসলে আমরাও কি গতানুগতিক রাজনীতির মতোই বা রাজনীতির পথেই হাঁটছি নাকি নতুন কিছু করছি। কতটা আশাবাদী এখন পর্যন্ত যা হলো? আমরা পুরোটা আশাবাদী। বিশেষ করে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। আমি কিন্তু কোনো গভর্নমেন্টের পার্ট না, আমি আগেও অপোজিশনে ছিলাম, এখনও অপোজিশনের জায়গা থেকেই রাজনীতিটা করতেছি। আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট যাওয়ার স্বপ্ন দেখি এবং বিশেষ করে জনগণকে নিয়ে একটা নতুন রাজনৈতিক মেরুকরণের স্বপ্ন দেখি। সেটা যদি সফল হয় বাংলাদেশে রাজনীতিতে আরও বড় ধরনের পরিবর্তন আসবে। এখন অল্প সময় এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে মানুষের যে প্রত্যাশা, আসলে সেই প্রত্যাশাটা হয়তো অনেকাংশেই পূরণ হয় নাই এবং হওয়ার চান্সও কম। কারণ আপনার 16-17 বছরের একটা রেজিম যারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছিল, সমস্ত নিয়ম নীতিকে ভেঙে নিজের মতো করে একটা নিয়ম গড়েছিল, রাতারাতি তো সেইটার পরিবর্তন সম্ভব না। যেটা মানুষের একটা আকাঙ্ক্ষা হয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের কাছে, সেটা হয়তো এখনই সরকার অনেকখানি পূরণ করতে পারছে বলে আমার মনে হয় না। এখানে সরকারের দক্ষতারও যেমন ঘাটতি আছে, ম্যানেজমেন্টেরও না। আমি মনে করি এই সরকারকে একটা নির্দিষ্ট মেয়াদে আমাদের সমর্থন দেওয়া উচিত এবং সরকারের পাশে থাকা দরকার। সেটা কতটুকু হতে পারে? ধরেন এটা তো রাজনৈতিক পট পরিবর্তন না, একটা গণ অভ্যুত্থান পরবর্তী অস্বাভাবিক পট পরিবর্তন। রাষ্ট্রকে আমরা বিনির্মাণের কথা বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। সেখানে অন্তত এই আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা গেলে সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতো। কোনো রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে আন্দোলন কিংবা নির্বাচন নিয়ে এত অস্থির হতো না। সেই সুযোগটা সরকার কাজে লাগাতে পারে। সেটা কি এখন করার সুযোগ আছে? হ্যাঁ, এখন সুযোগ আছে। সরকার এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে কিপ অ্যান্ড টাচে আছে। সেখানে সরকার যদি বলে যে এই দেশকে নতুন জায়গায় নিয়ে যেতে সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই, সেটা কিন্তু সম্ভব। কিন্তু নির্বাচন বেশি দরকার না জাতীয় সরকার বেশি দরকার?
আমি মনে করি দুটোই দরকার। নির্বাচন তো হতেই হবে, এখন হোক কিংবা আগামী বছর হোক, নির্বাচন মাস্ট। কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পাওয়ার জন্যই কিন্তু আমরা অনেক দিন ধরে এই লড়াইটা করছি। 53 বছরে আমরা কিন্তু আমাদের দেশে বিচার বিভাগ বলেন, একটা শক্তিশালী গণমাধ্যম বলেন, মানবাধিকার কমিশন বলেন, আমরা কিন্তু ইনস্টিটিউশন গড়ে তুলতে পারিনি, যার ফলে বাংলাদেশ একটা ফ্র্যাজাইল স্টেট বা একটা ভঙ্গুর রাষ্ট্রে কার্যত এই পরিণত হয়েছে। এই জন্য আমরা বলছি যে এই সংস্কারগুলোর জন্য রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন, ন্যাশনাল কনসেনসাস প্রয়োজন। সেটা জাতীয় সরকার হলে সবার প্রতিনিধিত্ব থাকতো, সরকারের জন্য সহজ হতো। এখন সহজ হবে না, অনেক কিছু হবে কিন্তু অনেক কিছু সহজ হবে না। এবং এই যে একটা আমরা জাতি হিসেবে বা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেলাম, সেটা কিছুটা আমি মনে করি যে আমরা হাতছাড়া করেছি। এখন বিভিন্ন জন তার ইন্টারেস্টের জায়গা থেকে ডিভিশন হচ্ছে, বিভিন্ন ভেস্টেড গ্রুপ তৈরি করা হচ্ছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে, বিভিন্ন জনের ইন্টারেস্টের জন্য। সো এই যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছিল, সেটাকে ধরে রেখে যদি আমরা আগাতে পারতাম, সেটা আমাদের জন্য ভালো হতো। কিন্তু এখন সম্ভব, কিন্তু একটু ডিফিকাল্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কয়েক বছর আগের কথা, যখন আপনি 28 বছর পরে ডাকসু নির্বাচন হলো এবং আপনি সেই সময়কার ক্ষমতাসীন দলের স্টুডেন্ট উইং ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে আপনি ভিপি হলেন, তারপর আপনাকে ডাকা হলো, মাননীয় প্রধানমন্ত্রী ডাকলেন এবং সবার স্মৃতিতে নিশ্চয়ই এখনো সেই ঘটনাটি উজ্জ্বল হয়ে আছে, মাত্র কয়েক বছর আগের কথা। এই পুরো ব্যাপারটা নিয়ে একটু বলবেন? বিশেষ করে আমরা যখন 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন করি, সে সময়ে আমাদের এই আন্দোলনকে দমানের জন্য বা আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করার জন্য তৎকালীন ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নানানভাবে আমাদের উপরে চাপ তৈরি করেছিল যেন আমরা সরকারের সাথে থেকে বা সরকারের কথা মতো যেন আমরা কাজ করি। বিশেষ করে আন্দোলনটা যেন খুব লিঙ্গারিং না করি, দাবি দেওয়া সরকার মেনে নেবে। একবার প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটা আর থাকবে না, সম্ভবত 11ই এপ্রিল। তো আমরা আন্দোলন স্থগিত করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম আবার আমাদের দাবি আসলে মানা হচ্ছে না, তালবাহানাই করা হচ্ছে এক প্রকারের। এবং আমরা যখন আবার আন্দোলন করতে গেলাম, তখন ছাত্রলীগের হামলা, পুলিশের হামলা এবং ছাত্রদের উপরে মামলা দেওয়া, গ্রেপ্তার করা, এরকম একটা প্রতিকূল পরিস্থিতি আমরা তখন ফেস করেছিলাম। এবং বলা চলে রাষ্ট্রের কিছুটা বর্বরতা আমরা খুব কাছ থেকে দেখেছিলাম যে ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে কি আসলে মেকানিজম করে। 2019 সালে যখন ডাকসু নির্বাচনে ভিপি পদে আমি জয়লাভ করি, তারপর থেকে আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের থেকে যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে। তো আমরা 2 দিন সময় নিয়েছিলাম যে যাব কি যাব না। যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই আমার বাবাকে গ্রাম থেকে আপনার এনএসআই নিয়ে আসা হয়েছিল এবং তাকে নানানভাবে আসলে ভয়ভীতি দেখানো এবং চাপ প্রয়োগ করা যে আপনার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে, গুম করা হতে পারে। আপনার পরিবারও তো আওয়ামী লীগ পরিবার, আপনি নিজেই বলেছেন। এত আমার খেয়াল নাই, না আমি বলছি অত খেয়াল নাই, কিন্তু আপনি যেমন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমাদের বরিশালের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, তিনি সম্মতি না নিয়েই আসলে আমরা যেহেতু হলে থাকতে হলে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে থাকাই লাগে, আমার একটা উপসম্পাদক পদ দিয়েছিল। তো আমি সেটা উল্লেখ করেছিলাম যে এই কারণে যে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনটা আমরা করলাম, সেই আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলন, আপনার বিএনপির সরকার পতনের আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। প্রকৃত অর্থে টু বি অনেস্ট সেটা কোনো সরকার পতন কিংবা জামাত শিবিরের আন্দোলন ছিল না, সেটা কোটার দাবিতেই একটা আন্দোলন ছিল। তো আমি যেটা বলছি, গণভবনে যাওয়ার প্রেক্ষাপটটা তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয় যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে, বিএনপির নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে? তো আপনার ছেলে শেখ হাসিনা তাকে গণভবনে ডেকেছে, সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে। তো এখন আমার মা নেই, তো আমার বাবা আসলে এক প্রকারে আমার হাত মানে ধরেই বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি, আমি তোদের কাছে কিছু চাই নাই, বলি নাই, তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স, তোদের নিশ্চয়ই বুদ্ধিশুদ্ধি আছে, আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, গণভবনে যাও। এবং উনি একজন বয়স্ক মহিলা, যে উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি, তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা। প্রকৃত অর্থে আমার অনেক ছোটোবেলায় 1.5 বছর হবে তখনই আমার মা মারা যায়, আর আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে। তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি যে আমি যেন
খুব এক্সট্রিম লাইনে, এক্সট্রিম বলতে যে খুব রাজনৈতিকভাবে কোনো বক্তব্য কিংবা তর্ক বিতর্কের পর্যায়ে না যায়, দ্যাট মিনস আমার টোনটা আমাকে ডাউন করতে হচ্ছে। আসলে আমি নিজে যেটা মিন করি বা আমি নিজে যেই ক্যারেক্টারের বলা চলে, সেটা আমার বাবার অনুরোধের কারণে আমি কিছুটা নাটক করেছেন ওখানে, নাটক করেছেন ওখানে। না, নাটকের কিছু না, এখন আমি জাস্ট বাবার কারণে হার্ড লাইনে যেতে চাইনি, যে আমরা একটা পরিবেশ তৈরি করার জন্য, যে ডাকসুর বিপি হওয়ার ফলে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা একটা ছাত্রদের একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করতে পারি, এখান থেকে একটা আন্দোলন বের করা সম্ভব। এবং সেই গণভবনে যাওয়ার পরে কিন্তু আমাদের ডাকসুর প্রথম কার্যসভায় যখন আবার শেখ হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার একটা বিষয় আসলো, যেটা শেখ মুজিবুর রহমান সাহেবকে দেওয়া হয়েছিল, সেখান থেকে কিন্তু আবার বিরোধ শুরু হয়েছে। আমি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলাম যে না, এই নির্বাচন, জাতীয় নির্বাচন বিতর্কিত নির্বাচন, এবং প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে আজীবন সদস্য পদ দেওয়ার আমি পক্ষে। এখন যাকে আপনি শেখ মুজিবুর রহমান সাহেব বলছেন, তাকে তো একসময় আপনি পুরো বাংলাদেশের সবচেয়ে বড় নেতা, আদর্শিক নেতা, আপনার নেতা বলেছিলেন। এখন যে আসলে তাকে জাতির পিতা বলা হবে কিনা এটা নিয়ে বিতর্ক চলছে। যিনি বয়স্ক মহিলা বলে আপনি তার সাথে ভালো ব্যবহার করেছিলেন, সেই শেখ হাসিনা এখন দেশ বিতাড়িত। আপনার এক সময়কার ছাত্র সংগঠন ছাত্রলীগ এখন নিষিদ্ধ। পুরো ব্যাপারটিকে আসলে কিভাবে দেখেন? ছাত্রলীগকে নিষিদ্ধ করার তো আমরাই আন্দোলন করি, এটা তো আপনি করেন নাই, অন্য কোনো রাজনৈতিক দল করে, কিংবা শেখ হাসিনাকেও দেশ থেকে বিতাড়িত করার প্লট এবং প্রেক্ষাপটটা তো আমরাই রচনা করেছি। 2018 সালে যদি এই কোটা সংস্কার আন্দোলন না হতো, 24-এর আন্দোলন হতো না। 2018 সালের এই আন্দোলনকে পাইপলাইন করে আন্দোলনের পরে আন্দোলনের জনসমর্থনের কারণে ডাকসুতে আমরা অংশ নেই এবং ছাত্রলীগের মতো শক্তিশালী সংগঠনকে হারিয়ে আমি বিপি নির্বাচিত। আমার সাথে আজকে যে আমাদের আইসিটি অ্যাডভাইজার নাহিদ আমার প্যানেলের সংস্কৃতি সম্পাদক ছিল, আজকের যে অ্যাডভাইজার আসিফ মাহমুদ, সেই ডাকসু নির্বাচন থেকে কিন্তু তাদের সাথে সম্পৃক্ততা, তারা ছাত্র অধিকার পরিষদ 24-এর আন্দোলনের জন্য। না, 24 তারা তো একসাথে অ্যাক্টিভিজম করে এবং আমারকে সেন্টার করেই তো তাদের রাজনীতিতে বা তাদের আজকের এই আন্দোলনটা এই জায়গায় এসেছে। রাজনৈতিক গুরু না শিষ্য সেটার বিষয় না, আমি আপনার সাথে ওই খাটকাট ওই লাইনে যেতে চাচ্ছি না। আমি বলছি যে 18 সালে আন্দোলন না হতে, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে ডাকসু নির্বাচন হতো না। ডাকসু নির্বাচন না হলে আজকের এই ছাত্র নেতৃবৃন্দ এই আন্দোলনটাই তৈরি হতো না। হ্যাঁ, আমরা রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালয় শুরুর দিকে নিজেদের এক্সিস্টেন্সের জন্য কখনো কখনো হয়তো কোনো বিষয়ে আমাদের কম্প্রোমাইজ করা লাগছে, বিকজ কম্প্রোমাইজ ইজ আর্ট অফ পলিটিক্স। আমরা আমাদেরকে বিকশিত করার জন্য, আমাদেরকে শক্তিশালী করার জন্য আমাদের কৌশলী ভূমিকা নিয়েছি এবং দিন শেষে আমরা কি করেছি, কোন জায়গায় গেছি সেটাই কিন্তু বিবেচ্য হওয়া উচিত। যে এই ছাত্রলীগকে, এই আওয়ামী লীগকে, এরকম একটা দানবীয় ফ্যাসিস্ট দলকে আমরাই পরাজিত করেছি। কোনো রাজনৈতিক দল পারেনি। রাজনৈতিক দল 16 বছর আন্দোলন করেছে, আমরা ছাত্ররা এবং ছাত্রদের মধ্যে না এখন রাজনৈতিক দল। কিন্তু এই যে আজকে যাদেরকে আপনারা ফ্রন্ট ফেজ আন্দোলনের চেনেন, তাদের 80% ঢাকা থেকে শুরু করে জেলা পর্যায়ে আমাদের যে ছাত্র সংগঠন, আমি যে সংগঠন বিলং করি এবং যেখান থেকে উঠে এসেছি, ছাত্র অধিকার পরিষদ, অধিকার পরিষদ থেকে তাদের রাজনীতির সূত্রপাত এবং রাজনীতির উত্থানটা 2019 সালের 22শে ডিসেম্বর ডাকসুতে আমি সহ আমার সহকর্মীরা একটা বর্বর তাণ্ডবের শিকার হয়েছিলাম। লাইট ফ্যান বন্ধ করে আমাদেরকে তখন হামলা করা হয়েছিল। কেন? আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, সেই সময় যে ভারতে এনআরসি সিএ নিয়ে যে আন্দোলন চলে, সেটার একটা সংহতি প্রেস রিলিজ দেওয়ার কারণে আমাদের উপরে আক্রমণ হয়েছিল। সেই প্রেস রিলিজটা লিখে দিয়েছিল আজকে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বর্তমানে উপদেষ্টা পদমর্যাদায় মাহফুজ। তো আমরা এই যে কার্যক্রমের মধ্যে দিয়ে একটা সার্কেল, একটা কমিউনিটি তৈরি করেছিলাম বিধেই কিন্তু তারাই আস্তে আস্তে এই প্রেক্ষাপটটা, প্লটটা কিন্তু রচনা করতে পেরেছে। কাজে আমি মনে করি যে আসলে আমাদের প্রিভিয়াস যদি আমাদের কোনো রং স্ট্র্যাটেজি থাকে, সেটাকে ডিসকাস না করে পজিটিভ এবং এখনকার বিষয়গুলি সামনে আনা দরকার। এখনকার বিষয়টাই আনতে চাচ্ছি, মানে কি সরকার, তার মানে তো সরকারের বিরুদ্ধে আপনাদের অবস্থান অনেক আগেই ছিল, কিংবা 24-এর আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছেন তারা আসলে কেউই আওয়ামী লীগ সরকারের সমর্থক না বা তাদেরকে চাইতো না। তাহলে কি মানে আওয়ামী লীগ সরকার যে কথাটি বলছিল আন্দোলনের শুরু থেকে, এটা আসলে সরকারকে পতন ঘটানোর জন্য ষড়যন্ত্র, এটাই কি তাহলে ঠিক? 18 সালে আমাদের আন্দোলনের ফলে কোটা বাতিল হয়েছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে। সেটি যখন আপনার আদালতকে ব্যবহার করে সরকার ফিরিয়ে আনতে চেয়েছিল, কারণ এইটা আওয়ামী লীগের একটা রাজনৈতিক টুল ছিল, এটাতে একটা পলিটিক্যাল
হেজিমনি ছিল এখানকার, যে মুক্তিযুদ্ধের কোটা কিংবা মুক্তিযুদ্ধের চেতনার নামে আসলে অন্যদেরকে তা ইতিহাস থেকে ডিনাই করা। ছাত্ররা বিশেষ করে আমার ছাত্র অধিকার পরিষদ অন্যান্য ছাত্রদেরকে নিয়ে তো তখনই আমরা বলেছিলাম যে এটার উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি, এটা আমাদের লিগেসি, এই কোটার বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতেই হবে। তখন কিন্তু আমরা অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ সবাইকেই এটা নিয়ে আন্দোলন করার জন্য, প্রতিক্রিয়া দেখানোর জন্য বলেছি। আপনার বা আপনাদের কি কোনো রাজনৈতিক আদর্শ রয়েছে যার আদর্শে আপনারা রাজনীতি করেন? ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে আদর্শ হিসেবে আমি ওইভাবে ফলো করি না, কিন্তু আমরা যেহেতু মুসলমান, স্বাভাবিকভাবে আমাদের কর্মকাণ্ডে, আমাদের গোটা জীবনে আসলে আমরা একজনকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি, সেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে দোষ ত্রুটি গুণ আছে, অবশ্যই বাংলাদেশেরও যদি ইতিহাসের জামাতের রাজনীতিও কিন্তু মানে সেটাই আসলে। তো আপনারা জামাতের সাথে কতটা অ্যালাইন? না, জামাতের রাজনীতি তো আবার একটা ভিন্ন বিষয়। ধরেন জামাত একটা তাদেরও আদর্শ আসলে আল কোরআন এবং না, আল কোরআন এটা অনেকে অনেকভাবে তো অনেক কিছু বলে, কিন্তু কে কতটা কোনটা ফলো করে, অনুসরণ করে, সেটা একটা ম্যাটার। ধরেন ইসলাম তো এক, আল্লাহ নবী এক, কিন্তু ইসলামের নামে তো অনেক রাজনৈতিক ফ্র্যাকশন আছে, অনেক রাজনৈতিক আইডিওলজি অনেকে নিজেদের মতো করে বা কোনো নেতাকে সেন্টার করে গড়ে তুলেছে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা মনে করি যে আমাদের এখানেও ধরেন শেখ মুজিবুর রহমানের কথা অবশ্যই, যেহেতু আপনি এই 24-এর আগে যদি আপনি সংবিধান মানেন, তাহলে আপনাকে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলতে হবে। আপনাকে আপনি মানেন এই সংবিধান? না, আমি বলছি যে জয় বাংলাকে জাতীয় স্লোগান তারা করেছিল, ওই প্রেক্ষাপটে এমন কোনো কুতুব ছিল না যে দাঁড়িয়ে বলছো এই সময় যে আমি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানি না। আজকে বড় বড় রাজনৈতিক দল, বড় বড় নেতারা না, এমন কোনো কুতুবকে আপনি দেখাতে পারবেন না আওয়ামী লীগ থাকাকালীন সময়। কুতুব মানে বলছি যারা একটু শক্তিশালী, পাওয়ারফুল, হ্যাডম আছে। আসলে শাহজাহান ওমর যেই শব্দটা ইউজ করেছিল, যে জেল থেকে বের হয়েই তিনি দানের শীষ থেকে নৌকো নিয়ে এসেছেন, তো এরকম এমন কোনো সাহসী ব্যক্তিকে দেখাতে পারবেন না যে প্রোটেস্ট করেছিল যে আমি শেখ মুজিবকে জাতির পিতা মানি না, আমি জয় বাংলাকে জাতীয় স্লোগান মানি না। কিন্তু একটা প্রেক্ষাপটে মানুষ অনেক কিছু মানতে বাধ্য হয়েছে। কিন্তু এখন যেহেতু আমাদের সুযোগ এসেছে যে প্রকৃত ইতিহাসের আলোকে একটা সঠিক ইতিহাস বিনির্মাণ করা, আমি মনে করি অবশ্যই শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসে অনেক ভূমিকা আছে। বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করা যাবে না, জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা যাবে না। বাংলাদেশের যদি উন্নয়নের আপনার গল্প লিখেন, উন্নয়নের উপরে যদি প্রবন্ধ লিখেন, জেনারেল ইরশাদের সামরিক শাসন 82 থেকে 90 আপনি ডিনাই করতে পারবেন না। তো আমাদের একটা নতুন প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দর্শনটা হচ্ছে যে বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি হবে, এবং আমাদের যেহেতু দলের নাম হচ্ছে যে গণ অধিকার পরিষদ, আমরা যেটা মনে করি মানুষের অধিকার, নাগরিকদের অধিকারকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই। যার ফলে আমাদের 4টা মূল নীতি আমরা নির্ণয় করেছি: গণতন্ত্র, ন্যায় বিচার, জাতীয় অধিকার এবং জাতীয় স্বার্থ। অধিকারকে এই জন্য আমরা সেন্টার করেছি যে এখানে ধর্ম, বর্ণ, মত, পথ নির্বিশেষে পাহাড়, সমতল অনেক ধরনের মানুষ আছে। ধর্মের বাইরে গিয়ে তাদের প্রত্যেকের অধিকার এনশিওর করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। তো আমরা একটা রাইটস বেস পার্টি আমরা, এবং যে একটা ইউ ক্যান সে লিবারেল ডেমোক্র্যাট। আপনাদের দলের অভ্যন্তরে আসলে কতটা গণতন্ত্র আছে? 2021 সালে আপনারা যখন ঘোষণা দেন আপনার এবং ডক্টর রেজা কিবরিয়া তার নেতৃত্বে, তারপরে তো 23 সালে আসলে গণ অধিকার পরিষদের রেশারেশির জেরে সদস্য সচিব নুরুল হক নূর মানে আপনি এবং রাশেদ খানকে অব্যাহতির ঘোষণা আসে আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার পক্ষ থেকে। এরপরে আসলে কি হলো? আপনারা কি ভাগ হয়ে গেলেন? না, বাংলাদেশের এটা যে বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বাস্তবতা যে বিভিন্ন দলের মধ্যে ফ্র্যাকশন, বিরোধ তৈরি হয়। কিন্তু আমরা যেটা বলতে পারি যে গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনগুলোই একমাত্র শতভাগ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নেতৃত্ব নির্বাচিত করে। আমাদের গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এই ছাত্র অধিকার পরিষদ কিছুদিন আগে কাউন্সিল হয়েছে, একবার গণতান্ত্রিক প্রক্রিয়া কাউন্সিলরদের ভোটে সভাপতি, সেক্রেটারি নির্বাচিত হয়েছে। যুব অধিকার পরিষদ তার কাউন্সিল আপনার এই আগামী জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে হবে। রেজা কিবরিয়া ভাই আমাদের দলের আহ্বায়ক ছিলেন। কোন একটা ইস্যুকে বা কিছু অনেকগুলো বিষয় আছে আপনাদের সাথে, না অনেকগুলো ইস্যুজ আছে যেটাকে কেন্দ্র করে তার সাথে আমাদের দ্বিমত, এবং আমরা যেটা মনে করছি আমরা যে একটা প্রো পিপল রাজনীতি করতে চাই, রেজা কিবরিয়া ভাই আসলে সেই জায়গাটাতে ফিট না। মানুষের সাথে মেশা কিংবা অন্যান্য কমিউনিটির সাথে এনগেজমেন্ট হওয়া, স্বাভাবিকভাবে তার বাবা একজন মিনিস্টার ছিলেন,
তিনি একটা হাই ক্লাসকে বলা চলে কিছুটা বিলং করেন, তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ নিঃসন্দেহে, কিন্তু এই ম্যানেজারিয়াল ক্যাপাসিটিটা এটা তার মধ্যে নাই, যেটা আমরা দেখেছি। এবং বিশেষ করে তিনি সেই সময় একটা রাজনৈতিক যে আপনার ফাঁদে পড়েছিলেন, যেটা আমাদের কাছে মনে ছিল এটা আমাদের জন্য লং টার্ম রাজনৈতিক ড্যামেজিং হবে। তো যার ফলে আমরা তখন আপনার সাংগঠনিক প্রক্রিয়ায় তার অপসারণ করি আমরা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায়। তারপরে হয়তো তিনি নিজে চেষ্টা করেছেন যে ধরে রাখার জন্য, কিন্তু এখন কিন্তু তিনি আর ওইভাবে রাজনীতিতে বা পার্টিতে কোনো অংশের বা কোনো জায়গায় নাই। এবং আমরা বলতে পারি একমাত্র বাংলাদেশে জামাতের মধ্যে লিডারশিপ নির্বাচনের ক্ষেত্রে বা পরামর্শমূলক যে কার্যক্রম, এটা জামাতের মধ্যে কিছুটা আছে। ছোট দলগুলোতে আপনি দু একজনকে চিনেন, ওই দু একজনই দলের নেতা। বড় পার্টিগুলো তো কোনো ওই পরিবার কেন্দ্রিকই লিডারশিপ, সেখানে গণ অধিকার পরিষদের গঠনতন্ত্রে আছে কোনো ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কারগুলো, এই যে সংখ্যানুপাতিক নির্বাচন, গণ অধিকার পরিষদ কিন্তু RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX নতুন দল হিসেবে সে সময় তারা বলেছে, সেই সময় তারা বলেছে যে এই সংবিধান 51 বছরে কার্যত অকার্যকর হয়ে গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত একটা ঐক্যবদ্ধ জাতিগত এই 50 বছরে ধর্ম, বর্ণ, মত, পথ নানানভাবে বিভক্ত হয়েছে। আমরা কিন্তু তখন এই কথাগুলো বলেছি, এবং পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশকে আজকে একটা চরম সংকটে ফেলেছে। এর বাইরে এসে আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাই। যদি এখন নির্বাচন হয়, নির্বাচন তো অবশ্যই করবেন আপনারা, অবশ্যই। আপনারা কি 300 আসনের প্রার্থী দিবেন? হ্যাঁ, আমরা এককভাবে দলীয়ভাবে 300 আসনই প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছি, বিকজ আমরা একটা মেসেজ দিতে চাই যে উই আর অল্টারনেটিভ। বিশেষ করে শোনেন, ছোট দলগুলো বড় দলের সাথে 2-4টা সিটের সমঝোতায় যে তার স্বকীয়তা হারিয়ে ফেলে। বিশেষ করে বাংলাদেশের এখন যে একটা নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব, একটা বিকাশের সুযোগ, আমরা সেটাকে কাজে লাগাতে চাই এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে চাই। যেই কারণে আমরা চাই যে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে সাধারণ মানুষকে নিয়ে যারা প্রকৃততে একটা ভালো রাজনীতি করতে চায়, রাজনীতিতে পরিবর্তন করতে চায়, সোসাইটিকে নতুন কিছু দিতে চায়, তাদেরকে নিয়ে আগামীতে গণ অধিকার পরিষদের মার্কার যে ট্রাক মার্কা, সেই মার্কা নিয়ে আমরা এককভাবে 300 আসনে নির্বাচন করব। বা অভিনন্দন রইল, আপনার জন্য শুভকামনা রইল। মাহফুজ আলম, সার্জিস আলম সবাই আসলে আপনার সাথেই রাজনীতি করেছেন একসময় যখন তারা ছাত্র ছিলেন। এখন তারা নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা কেন অনুভব করছেন? আপনার দলে কেন যোগ দিচ্ছেন না, কি মনে করেন? আপনি কি তাদেরকে আশাহত করেছেন? মাহফুজ ইজ নট ভেরি ক্লোজ টু মি, বাট কিপ অ্যান্ড টাচে আমরা ছিলাম বিশ্ববিদ্যালয়। আমি তো তাদের সবার একাডেমিক সিনিয়র, এবং সেই সময় এখন ধরেন সমসাময়িক অনেক ইয়ং লিডারশিপ আছে, বাট ইউ ক্যান সে 2080 থেকে বিফোর 2014 যে সমবয়সীদের মধ্যে থেকে যে আই ওয়াজ অনলি ওয়ান অফ দ্য ভোকাল এবং ভিপি আন্দোলনের মুখপাত্র থাকার সুবাদে আমার একটা একক লিডারশিপ আসলে সেই সময় অনেকের কাছে দৃশ্যমান হয়েছে। কিন্তু আমিও একক লিডারশিপ কিন্তু কখনো কাজ করি, আমার সাথে যারা কাজ করেছে টিম আকারেই আমরা সব কার্যক্রমগুলো করেছি। আই ওয়াজ ভেরি ক্লোজ টু আসিফ অ্যান্ড নাহিদ, কারণ ওরা সরাসরি রাজনীতিটা করেছিল। মাহফুজ একটু ফিলোসফিক, বুদ্ধিভিত্তিক, ফ্রন্ট পেজে আসে নাই ওইভাবে খুব বেশি। ওই যে বললাম, আমরা বিবৃতি দিয়েছি কিন্তু সে লিখে দিয়েছে, বাট আমি জানতাম না সে লিখে দিয়েছে, বিকজ এটা কাজ করার জন্য টিম ছিল, তারা করে দিত। সার্জিস এবং হাসনাত ওয়াজ নট মানে ইভেন ফ্যামিলিয়ার টু মি বিফোর দিস মুভমেন্ট, বিকজ তাদের সাথে আমার পরিচয় হয়নি। বাট এখনকার যে হান্নান মাসুদ, সে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ছিল, কিংবা আহানাব, এই যে নুসরাত, এরা অনেকেই ছাত্র অধিকার পরিষদের সরাসরি সম্পৃক্ত ছিল। আমাদের যেটা বাস্তবতা একটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাক্সিমামই কিন্তু নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের সন্তান, একটা ভালো প্রতিষ্ঠানে পড়ে। হ্যাঁ, মানে আমি বলছি ম্যাক্সিমাম, যদি আপনি এটা করেন তো তাদের সবারই একটা স্বপ্ন থাকে কিন্তু ভালো একটা ক্যারিয়ার, সমাজে বিশেষ করে তার পরিবারের একটা সম্মান বয়ে আনা। সেই জায়গা থেকে দেখা যায় 4th ইয়ার কিংবা 3rd ইয়ার পর্যন্ত, ইউ ক্যান সে বিফোর আসলে 4th ইয়ার পর্যন্ত, গ্রাজুয়েশনের আগ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা তরুণদের মধ্যে যে একটা স্বাধীন চেতা মনোভাব, একটা উদাস মনোভাব থাকে, কিন্তু একটু সিনিয়র হলে কিন্তু তার আবার একটু ওইখান থেকে শিফট হয়। তো তারা অনেকে সে সময় রাজনৈতিক লক্ষ্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, বাট মাঝখানের পরিবেশ পরিস্থিতির কারণে অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছিল, ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল। আবার কারো কমিটি নিয়ে আসলে কিছুটা মতানৈক্য হয়েছে। ধরেন আপনিও চেয়েছেন সভাপতি, সেও চেয়েছে সভাপতি, সভাপতি তো একজন পদ, সেটাকে কেন্দ্র করেও 2-1 জন একটু নিষ্ক্রিয় হয়ে গেছে বা সংগঠন থেকে দূরে ছিল। এই আন্দোলনটা আবার সবাইকে একসাথে এনে দিয়েছে।
এবং এই আন্দোলনে পরিষদ, আমাদের তো রাজনীতিটা ছিল পরিষদ কেন্দ্রিক, কিন্তু পরিষদের বাইরেরও অন্যান্য কিছু গ্রুপ, সেটা হতে পারে ধরেন ছাত্র দলের ইয়ং গ্রুপ, শিবিরের ইয়ং গ্রুপ, অন্যান্য বামপন্থীদের একটা ইয়ং গ্রুপ, ওরা অনেকেই ক্লোজলি একটা জায়গায় আসায় তাদের মধ্যে একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ধরেন আমরা রাজনীতি করি, আমাদের যেটা বলছে একটা ফিলোসফি আছে, আমাদের একটা দর্শন আছে, কর্মসূচি আছে, কিন্তু এখন এই যারা আন্দোলনের একটু লিডারশিপ পর্যায়ে আছে এদের সাথে এখন আরও বিভিন্ন কোয়ার্টারের একটা কানেকশন আছে, যার ফলে তাদের একটা সম্মিলিত বা সমন্বিত নতুন রাজনীতি করার একটা আগ্রহ তৈরি হয়েছে। আমি এটা অত্যন্ত ইতিবাচকভাবে দেখি এবং এইটুকু আমি বলতে পারি সেটার প্রতি আমার শুভকামনা, সমর্থন এবং সব ধরনের সহযোগিতা থাকবে, কারণ আলটিমেটলি তো তারা অনেকে আমার ফেলো ছিল। অনেক অনেক ধন্যবাদ নুরুল হক নূর আমাদের সময় দেওয়ার জন্য এবং সব প্রশ্নের অকপট উত্তর দেওয়ার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। স্ট্রেট কাট প্রশ্ন নিয়ে আবারও হাজির হব, নতুন কোনো অতিথি হবেন প্রশ্নের মুখোমুখি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।